জি না, এবার ঠিক করে ফেলেছি, এখন ক্লাসটা নিব আমরা। নো ইন্টারনেট, যে স্ক্রিনটা একটু রেডি করে নিচ্ছে আর কি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। কথা তো বোঝা যাচ্ছে নিশ্চয়ই? হ্যাঁ, কথা তো বোঝা যাচ্ছে নিশ্চয়ই। একটু হালকা ফ্যানটা ছেড়ে রেখেছি তো, যার কারণে মানে একটু হচ্ছে। আচ্ছা, আমরা আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবলটা দিয়ে শুরু করব, ঠিক আছে? টুইস্টেড পেয়ার কেবল, টুইস্টেড পেয়ার কেবলটা যদি আমরা একটু দেখি, বিশেষ করে ইন্টারনেট সংযোগ দেওয়ার সময় আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখি যে আপনি দেখবেন ইন্টারনেট তারের যে কেবলটা, তার ভিতরে যে তারগুলো জোড়ায় জোড়ায় একটু রং বেরঙের থাকে, ঠিক না? জোড়ায় জোড়ায় রং বেরঙের থাকে। বিষয়টা ওই তারগুলো যদি আমরা একটু দেখি, মানে অনেকটা এইরকম, যে ধরেন আমি একটু মোটা করেই দিচ্ছি আর কি, ঠিক আছে? এই দিক থেকে ধরেন একটা বের হলো, এরকম, ঠিক আছে? মানে আমি যদিও অতটা ভালোভাবে আঁকতে পারছি না, মানে একটু দেখানোর জন্য জাস্ট মানে এরকম করে করছি আর কি। এই, ঠিক আছে? তো এই হচ্ছে ধরেন টুইস্টেড পেয়ার কেবলের ভিতরে মানে এইভাবে থাকে টুইস্টেড করা। তো এই তারগুলো এরকম টুইস্ট করা থাকে বিধায় এই কারণে আমরা এটাকে বলছি টুইস্টেড পেয়ার কেবল, ঠিক আছে? মূলত ওই জায়গাটার মধ্যে, ঠিক আছে, আমরা একটু মাথায় রাখবো, ওই জায়গাটার মধ্যে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে দুইটা পরিবাহী, দুইটা অপরিবাহী, ঠিক আছে? আর এই জায়গায় কিন্তু আমরা মানে সিগন্যালকে ট্রান্সমিট করার জন্য দুইটা পরিবাহী তারকে পরস্পরের সাথে পেঁচিয়ে টুইস্ট করে আমরা কি করব, সোজা কথা এই কেবলটা তৈরি করব। এই যে জায়গাটা যদি আমরা বলি, ঠিক আছে, এটাকে আমরা বলছি টুইস্ট নাকি প্যাচ। আর এইখানে এটাও একটা পরিবাহী তার, মানে আমি এখান থেকে দেখাই, ধরেন এটা একটা পরিবাহী তার, পরিবাহী তার, এখানেও একটা পরিবাহী তার। তার মানে পরিবাহী হলো কয়টা? দুইটা। পরিবাহী হলো দুইটা। তো দুইটা পরিবাহী, তবে প্রত্যেকটা পরিবাহীর মধ্যে একটা কমন কালার থাকে। দেখেন, একটা হচ্ছে কমন কালার,
একটা হচ্ছে কমন কালার আর একটা হচ্ছে ডিফারেন্ট কালার। ডিফারেন্ট কালার। তো এই হলো এরকমভাবে দুইটা কালার থাকে। কমন কালারের মধ্যে সাধারণত আমরা যেটা দেখে থাকি আর কি, ঠিক আছে, কমন কালারের মধ্যে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে সবসময় হোয়াইট। আর ডিফারেন্ট যে কালার, সেই ডিফারেন্ট কালারের মধ্যে হতে পারে আপনার অরেঞ্জ, হতে পারে আপনার গ্রিন, হতে পারে আপনার ব্লু, আর ধরেন ব্রাউন, এরকম আর কি। তো একটা টুইস্ট তৈরি করতে বা প্যাচ তৈরি হয় দুইটা তার দিয়ে, এবং দুইটাই কিন্তু পরিবাহী তার, দুইটাই পরিবাহী তার এবং কালার কোডেড, কালার কোডেড ওয়্যার, ঠিক আছে, কালার কোডেড ওয়্যার। তো সব মিলিয়ে কত জোড়া থাকে? প্রতি প্যাচে যদি দুইটা করে থাকে, সব মিলিয়ে চারটা, 4 জোড়া, মোট 8টা তার। তাহলে তার মধ্যে কমন হোয়াইট হিসেবে থাকে কয়টা? 4টা, আর এই হচ্ছে ডিফারেন্ট। কথাটা কি বোঝা গেল? তো এইভাবে আপনার কি করা হচ্ছে যে টুইস্টেড পেয়ার যে কেবলটা, সেই টুইস্টেড পেয়ার কেবলটা তৈরি করা হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঠিক আছে। টুইস্টেড পেয়ার কেবলটা তৈরি করা হচ্ছে। তা এখন তাহলে আমরা এটার একটা সাধারণ সংজ্ঞা যেটা দিতে পারি আর কি, ঠিক আছে, যে সিগন্যাল ট্রান্সমিট করার জন্য, সিগন্যাল ট্রান্সমিট করার জন্য দুটি পরিবাহী তারকে পরস্পরের সাথে পেঁচিয়ে যে তার তৈরি করা হয় তাকে টুইস্টেড পেয়ার কেবল বলে। ঠিক আছে, টুইস্টেড কি বলা হয়? পেয়ার কেবল বলে। এখন সোজা কথা, এদের মধ্যে আমরা একটা জিনিস মনে রাখব, এই যে দুইটা জোড়া তার, এদের মধ্যে একটার মধ্য দিয়ে তথ্য আদান প্রদান হবে। ধরেন একটার মধ্য দিয়ে ডেটা ট্রান্সমিট হবে এবং আরেকটা গ্রাউন্ড ইন্টারফেস হিসেবে বা রেফারেন্স হিসেবে কাজ করবে। গ্রাউন্ড রেফারেন্স আরেকটার মধ্যে দিয়ে ডেটা ট্রান্সমিট হবে। ঠিক আছে, এরকম। তাহলে দুইটা তার এরকম পেঁচিয়ে আমরা এই করছি, এবং এগুলো কিন্তু কালার কোডেড ওয়্যার। ঠিক আছে, তো সবচেয়ে বড় কথা হলো যে এটাকে টুইস্ট করা হচ্ছে, মানে টুইস্ট করার পেছনে একটা যে কারণ, সেই কারণটা আসলে কি। ঠিক আছে, তো আমরা এই টুইস্টেড পেয়ার কেবল দিয়ে পরীক্ষা করার সময় দেখেছি যে টুইস্টেড পেয়ার কেবল আপনার ট্রান্সমিশনের যে সাউন্ড বা নয়েজ, ঠিক আছে, তারপর হচ্ছে ইন্টারফারেন্স, ঠিক আছে, তারপর হচ্ছে ইএমআই, মানে সোজা কথা ওইটা না বলে ইএমআই, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স। এগুলো দ্বারা কি হয়? এগুলো দ্বারা প্রভাবিত হয়।
তো এগুলো দ্বারা যেন সে কম প্রভাবিত হয়, এই কারণে আপনার কি করা হয়, সিগন্যালকে ঠিক রাখার জন্য এদেরকে টুইস্ট করে দেওয়া হয়, যাতে এই ধরনের যে বিষয়গুলো এগুলো কমে আসে। তো টুইস্ট করার পেছনে উদ্দেশ্যটা হচ্ছে যে এই কেবলের মধ্য দিয়ে ডেটা ট্রান্সফারের সময় যে বিষয়গুলো আসলে সমস্যা তৈরি করতে পারে, সেই সমস্যাগুলোকে কমিয়ে আনার জন্য, হ্রাস করার জন্য বা দূর করার জন্য এদের মধ্যে টুইস্ট করা হয়ে থাকে, এতে করে কমে আসে বিষয়টা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা টুইস্টেড পেয়ার কেবল, একটা কেবলের মধ্যে 4 জোড়া তার থাকে, তার মধ্যে এরা কালার কোডেড, কমন কালার থাকে একটা হোয়াইট, বাকিগুলো হচ্ছে ডিফারেন্ট কালারের। প্রত্যেকটার মধ্যে হোয়াইট আছে এবং একটার মধ্যে অরেঞ্জ, গ্রিন, হোয়াইটের সাথে তারপর ব্রাউন আর হচ্ছে কি ব্লু, এভাবে থাকে আর কি। সব মিলিয়ে কত 4 জোড়া তার থাকে। ঠিক আছে? তো আমরা এখন যে বিষয়টা, এই যে আমরা দেখব যে এই তারগুলো যখন আমরা করি, সবগুলো তার একটা শিল্ডের মধ্যে থাকলে, সবগুলো তার একটা শিল্ডের মধ্যে থাকলে সেটাকে আমরা বলি যে আনশিল্ডেড, মানে জাস্ট একটা কভার দিয়ে এই 4টা জিনিসকে একসাথে লাগানো হয়েছে এমন। আরেকটা দেখব যে এদের মধ্যে আরেকটা আছে যে প্রত্যেকটা জোড়াকে আবার আলাদা আলাদাভাবে প্যাকেট আকারে, হ্যাঁ, প্যাকেটের মধ্যে রাখা হয়েছে। প্রত্যেকটা জোড়াকে আলাদা আলাদা প্যাকেটের মধ্যে রাখা হয়েছে, প্রত্যেকটা জোড়াকে আলাদা আলাদা প্যাকেটের মধ্যে রাখা হয়েছে। এই জোড়াটা একটা প্যাকেটের মধ্যে, এটা একটা প্যাকেটের মধ্যে, এটা একটা কাভারের মধ্যে, এটা একটা কাভারের মধ্যে। প্রত্যেকটা জোড়ার জন্য 4টা আলাদা কাভার, এই কাভারগুলোকে আবার একত্রিত করে বড় কাভারের মধ্যে ঢুকানো হয়েছে। তো এরকম দুইটা ধরন, এক প্রত্যেকটা জোড়ায় কাভার থাকে না, আর এটা হচ্ছে প্রত্যেকটা জোড়ায় কাভার থাকে এবং ওভারঅল একটা হোল কাভার থাকে। ঠিক আছে? তো এরকম যদি হয়, এই যে দুইটা ধরনের উপর ভিত্তি করে টুইস্টেড পেয়ার কেবলকে আমরা দুইটা দিক থেকে ভাগ করতে পারি। ঠিক আছে? দুইটা দিক থেকে ভাগ করতে পারি। একটু মুছে দিচ্ছি। তাহলে টুইস্টেড পেয়ার কেবল, এই টুইস্টেড পেয়ার কেবল হচ্ছে টুইস্টেড পেয়ার কেবলটা হচ্ছে আপনার দুই ধরনের। একটা হচ্ছে এসটিপি, সেটা হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার। শিল্ডেড টুইস্টেড পেয়ার। আর একটা হচ্ছে ইউটিপি, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। শিল্ডেড টুইস্টেড পেয়ার, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। ঠিক আছে? তো এইখানে হোল কভার তো থাকেই, আবার প্রতিটা পেয়ার কভারও থাকে। হোল কভার প্লাস পেয়ার কভার দুইটাই এর মধ্যে থাকে। এইখানে হোল কভার থাকে কিন্তু পেয়ার কভার থাকে না। হোল কভার থাকে কিন্তু পেয়ার কভার থাকে না। আচ্ছা, এবার আমরা এই দুইটার মধ্যে পার্থক্য করার ক্ষেত্রে আমরা যদি একটু স্পিডের বিষয়টা দেখি। নাম্বার 1, ব্যান্ডউইথ। ব্যান্ডউইথের বিষয়টা যদি দেখি, এটা হচ্ছে 16 থেকে 500 Mbps ডেটা ট্রান্সফার হয়ে থাকে। আচ্ছা, আর যদি এটা দেখি, এটার ব্যান্ডউইথটা হচ্ছে 10 Mbps। আচ্ছা, এটার আমরা যদি দেখি যে ট্রান্সমিশন ডিস্টেন্স সেটা হচ্ছে আপনার 100 মিটার,
আর এটার ট্রান্সমিশন ডিস্টেন্স যদি আমরা দেখি 155 মিটার। ঠিক আছে, এগুলো কিন্তু হচ্ছে রিপিটার ছাড়া, কি ছাড়া? রিপিটার ছাড়া। তাহলে দেখা যাচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার মানে এটার মধ্যে কিন্তু আপনার স্পিড বেশি পাওয়া যাচ্ছে, এটাতে স্পিডটা কম। তাহলে এখানে স্পিডটা বেশি, এখানে কিন্তু কম পাওয়া যাচ্ছে। আর রিপিটার ছাড়া সিগন্যাল দুর্বল অতার ক্ষেত্রে এখানে কিন্তু এটা ডিস্টেন্সটা কম, এটা হচ্ছে ডিস্টেন্স বেশি। উভয় ক্ষেত্রে কিন্তু রিপিটার ছাড়া, হ্যাঁ, রিপিটার ছাড়া। রিপিটার ছাড়া। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি ভাবে আবার মেসেজ করলো। ওকে, তো আমরা এটা দেখে নিলাম। ঠিক আছে, এখন আমরা কিছু সুবিধা অসুবিধা একটু দেখব। ওকে, একটু মুছে দিলাম। সুবিধা অসুবিধা। সুবিধাগুলোর মধ্যে সেটা হচ্ছে, এর সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে কম দূরত্বে আপনার ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে সবচেয়ে উপযোগী। কম দূরত্বে ডেটা ট্রান্সফার এর ক্ষেত্রে সবচেয়ে উপযোগী। ঠিক আছে, আচ্ছা, দাম তুলনামূলকভাবে কম। ঠিক আছে, সহজে সংযোগ স্থাপন করা যায় এবং অ্যানালগ প্লাস ডিজিটাল উভয় ডেটা ট্রান্সমিট করা যায়। উভয় ডেটা ট্রান্সমিট করা যায়। আচ্ছা, অসুবিধার মধ্যে বেশি দূরত্বে ডেটা পাঠানো যায় না। পাঠানোর ক্ষেত্রে রিপিটার ব্যবহার করতে হয়। নাম্বার 2, এই যে তারগুলো, এই তারগুলো সহজে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। গঠন দুর্বল প্রকৃতির। আর এই যে একটু আগে বললাম সাউন্ড, কেবল, নয়েজ, সিগন্যাল, এটা দ্বারা কি হতে পারে? প্রভাবিত হতে পারে। সহজে কেবল, নয়েজ, সিগন্যাল দ্বারা প্রভাবিত হয়। ঠিক আছে, তো এটা টেলিফোন লাইন
ইন্টারনেট সংযোগ বা কম্পিউটারের সাথে সংযোগের ক্ষেত্রে ল্যানের ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ। ল্যান আর হচ্ছে কি টেলিফোন ল্যান, এগুলোর ক্ষেত্রে আমরা দেখে থাকি আর কি। ঠিক আছে, তাহলে মোটামুটিভাবে সুবিধা অসুবিধা আপনারা আপনাদের মতো করেই নিলেন। আমি দুই একটা আইডিয়া জাস্ট এই জায়গায় একটু শেয়ার করলাম। ঠিক আছে, এরপর মানে আমরা বাকিটুকুর বিষয় একটু করি। ঠিক আছে, তাহলে মুছে দিলাম, সুবিধা অসুবিধা তো পারবো। একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে একটা আমরা প্রায় সময় ইন্টারনেট সংযোগের সময় একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে ওই যে খেয়াল করে দেখবেন আপনার বলে যে ক্যাট 5 ক্যাট 6, খেয়াল করবেন বলে না যে এই যে ইন্টারনেট সংযোগের সময় ক্যাট 6 তার দিয়ে সংযোগ দেওয়া হয়, ঠিক আছে, ক্যাট 5 দিয়ে সংযোগ দেওয়া হয়, এরকম দেখবেন একটা কথা মানে হচ্ছে আমরা একটু বলে থাকি যে লোকাল এরিয়া নেটওয়ার্ক স্থাপনের ক্ষেত্রে এটা বেশি ব্যবহৃত হয়। তো ওই জিনিসটা আসলে কি ওটা একটু বলে দিই। আর হচ্ছে আমরা কানেক্টরটা দেখব। কানেক্টরটা দেখব, ঠিক আছে। তো দুই ধরনের মানে ইউটিপি আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল দুই ধরনের আছে। হ্যাঁ, একটা হচ্ছে ইউটিপি ক্যাটাগরি নাম্বার 5 আর একটা হচ্ছে ইউটিপি ক্যাটাগরি নাম্বার 6। ঠিক আছে, এটা হচ্ছে ক্যাটাগরি আর হচ্ছে কি ক্যাটাগরি 5 আর 6। এটাকে সংক্ষেপে আমরা বলি ক্যাট 5, এটাকে সংক্ষেপে বলি ক্যাট 6, ওই যে সংযোগ তারের ক্ষেত্রে আর কি। ঠিক আছে, বর্তমানে যে লোকাল এরিয়া নেটওয়ার্ক এই আমরা স্থাপন করার ক্ষেত্রে লোকাল এরিয়া নেটওয়ার্ক এটার ক্ষেত্রে সবচেয়ে বহুল ব্যবহৃত যে ওয়্যার সেটা হচ্ছে ইউটিপি 5 আর হচ্ছে কত 6, সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই দুইটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এখন আপনারা দেখবেন যে হচ্ছে আমি দেখাই একটা জিনিস, সেটা হচ্ছে এটা একটা কানেক্টরের যে বিষয়। আমারটা তো সাদা না, সাদা হলে তাহলে আর একটু বোঝানো যেত। সেটা হচ্ছে এই যে এখানে বিভিন্ন কালার কোডের, তো এই জায়গাটা একটু দেখেন যে দেখা যায় কিনা। এই যে লোকাল এরিয়া নেটওয়ার্ক স্থাপনের ক্ষেত্রে এই যে কানেক্টরটা, ঠিক আছে, এই কানেক্টরটা মানে আমরা ইনজেক্ট করে থাকি, ঠিক আছে, রাউটার তারপর কম্পিউটারে ল্যাপটপে। এই কানেক্টরটার নাম কি আসলে, ঠিক আছে, কানেক্টরটার নাম কি, এই কানেক্টরের নামটা আমাদের লাগবে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট যে লোকাল এরিয়া নেটওয়ার্ক স্থাপনের ক্ষেত্রে যে টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করা হয় তার কানেক্টরের নাম কি। তো টুইস্টেড পেয়ার কেবলের যে কানেক্টর এই কানেক্টরের নাম হচ্ছে RJ45। মানে RJ মানে রেডিও জকি, বিষয়টা এমন না। হ্যাঁ, এটা হচ্ছে রেজিস্টার্ড জ্যাক কানেক্টর। ঠিক আছে, এটা ফুল ফর্মটা কি রেজিস্টার্ড জ্যাক কানেক্টর 45, RJ45। তাহলে টুইস্টেড পেয়ার কেবলের কানেক্টরের নাম হচ্ছে RJ45 আর ইসের কানেক্টরের নাম কি বিএনসি কানেক্টর, বেনেট নেল কনসেলমেন্ট। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ইসের বিষয়। ঠিক আছে, আমরা দুইটা জিনিস জানলাম, একটা হচ্ছে আপনার কোএক্সিয়াল কেবল সম্পর্কে জানলাম আর আরেকটা হচ্ছে যে টুইস্টেড পেয়ার কেবল সম্পর্কে জানলাম। এখন আমরা ঠিক আছে, এখন আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে আমাদের অপটিক্যাল ফাইবার, খুবই গুরুত্বপূর্ণ, যে জায়গাটা থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠিক আছে, তাহলে একটু মুছে দিলাম আর কি। হ্যাঁ,
আচ্ছা, তো অপটিক্যাল ফাইবারের গঠনটা আমরা দেখব। ঠিক আছে, অপটিক্যাল ফাইবারের গঠন থেকে আমরা কিছু তথ্য নিব। তার আগে আমাদের একটা বিষয় এই জায়গায় একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আমরা সায়েন্স পড়ার সময়, আলোর টপিকটা পড়ার সময় অপটিক্যাল ফাইবারটা কিন্তু পড়েছিলাম। একটু মনে করে দেখেন, ভালো করে মনে করে দেখেন যে ওই জায়গাটা কিন্তু আমরা অপটিক্যাল ফাইবারটা পড়েছিলাম। সেই অপটিক্যাল ফাইবারের যে অংশটা এখানে আমাদের আলোচনায় আসবে। ওই সময় হয়তো আমরা মানে সম্পূর্ণ দেখিনি। এটা আগের ক্লাসটা, মানে একটু আগে যে ক্লাসটা করাইছি সেটা আর কি বলে দিছিলাম। হ্যাঁ, জি মা, পাখা লাগবে? গ্রিন পাখা কি তোমার লাগবে? জি, আচ্ছা দিচ্ছি। কনসেলম্যান দিচ্ছি দিচ্ছি। আচ্ছা, ওকে বাবা, ঠিক আছে, লিখে দিলাম আর কি। হ্যাঁ, আমরা একটা অপটিক্যাল ফাইবার দেখব। ঠিক আছে, অপটিক্যাল ফাইবার। তো এই অপটিক্যাল ফাইবারের বিষয়টা সম্পর্কে যদি একটু বলি তাহলে আমরা এর গঠনটার দিকে একটু দেখব আগে। আমি একটা ছোট্ট একটা ক্ষুদ্র অংশ একটু, যেহেতু সায়েন্সের ক্লাসে পড়িয়েছে, এটা লাইটের ক্লাসে কিন্তু পড়িয়েছে। লাইট আপনারা 4-5 ক্লাসে দেখবেন লাইটের। হ্যাঁ, আচ্ছা, এখানে যেটা হয় ভিতরের একদম কালো যে অংশটা, ঠিক আছে, কালো করে বোঝাচ্ছে আসলে একটু পার্থক্য করার জন্য। সরু যে কাচতন্তু আমরা বলছি, ঠিক আছে, এই যে একদম কালো যে অংশটা, এটাকে আমরা বলছি কোর। আর এর বাইরের যে অংশটা, এটাকে আমরা বলছি ক্ল্যাডিং। আর এর বাইরের যে অংশটা, এটাকে আমরা বলছি জ্যাকেট। কোর, ক্ল্যাডিং আর হচ্ছে কি জ্যাকেট। এই হচ্ছে মূলত 3টা অংশ। ঠিক আছে, মূলত 3টা অংশ। তো আমাদের যে সিগন্যালটা, ধরেন একটা সিগন্যাল আমাদের এই জায়গাটার মধ্যে মনে করেন যে আসলো, তো আসার পর সে ইনপুট হলো, এই যাচ্ছে, এই ইনপুট হলো, বের হয়ে গেল মনে করেন। ঠিক আছে, এই হচ্ছে ইনপুট, এই হচ্ছে আউটপুট। ভিতরে এই যে অংশটা দেখছেন, হ্যাঁ, এটাকে আমরা বলছি
লাইট ওয়েভ বা পালস। ঠিক আছে, বিসিএস প্রিলিতে প্রশ্ন হয়েছে যে নিচের কোনটির মধ্য দিয়ে আলোক পালস আপনার কি হয়, প্রবাহিত হয়। আলোক পালস ঠিক আছে, আলোক পালস। তো এবং আরেকটা বিষয় যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কোথায় সংঘটিত হয়, একটা প্রশ্ন। অপটিক্যাল ফাইবারের কোন অংশে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সংঘটিত হয়? কোন অংশে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সংঘটিত হয়? যেটাকে আমরা বলি টোটাল ইনার রিফ্লেকশন, ইংরেজিতে টোটাল ইনার রিফ্লেকশন। টোটাল ইনার রিফ্লেকশন, ঠিক আছে। তো এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, এই জিনিসটা কোথায় সংঘটিত হয়? অপটিক্যাল ফাইবারে। তো টোটাল ইনার রিফ্লেকশনের বিষয়টা আমরা সায়েন্সের ক্লাসে পড়েছি, ঠিক আছে, সায়েন্সের ক্লাসে পড়েছি। তো সায়েন্সের ক্লাসে যেটা পড়েছি মানে সেটা একটু ছোট করে বলে দিচ্ছে। সেটা কি ছিল আমাদের? ধরেন এই হচ্ছে একটা বিবের তল, এখানে এসে আলো পতিত হলো, এই হচ্ছে আপতন বিন্দু, এখানে যে লম্বটা অঙ্কন করব সেটা হচ্ছে অবিলম্ব। তাহলে এটা হচ্ছে আমার বিবের তল, একটা কাল্পনিক তল, মনে আছে এগুলো বলে দিয়েছিলাম, বিবের তল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অবিলম্ব, এটা হচ্ছে এন ও এন প্রাইম, তখন এটা হচ্ছে এম ও এম প্রাইম। এ ও আলোক রশ্মিটা আসছে, তো এটাকে আমরা বলছি আপতিত রশ্মি, আপতিত রশ্মি। আর যেটা ভেদ করে চলে যাবে, ঠিক আছে, সেটাকে আমরা বলছি প্রতিসরিত রশ্মি, প্রতিসরিত রশ্মি। আর যদি বাধা পেয়ে ফিরে যেত তাহলে সেটাকে বলতাম প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এটা বলতাম। তাহলে এটা হচ্ছে ধরেন বি, এটা হচ্ছে সি। তাহলে ওসি হচ্ছে প্রতিসরিত রশ্মি, এ হচ্ছে আপতিত রশ্মি, ও বিটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এটাকে বলছি আপতন বিন্দু, আপতন বিন্দু। এটা আপতন কোণ, এটা প্রতিফলন কোণ, আর এটা হচ্ছে প্রতিসরণ কোণ, এটা প্রতিসরণ কোণ, এটা প্রতিফলন কোণ। কোথায় লিখব? প্রতিফলন কোণ, এটা হচ্ছে আপতন কোণ। এগুলো পড়িয়েছি, ঠিক আছে, তারপরে একটু হালকা করে বলে দিলাম। এখন এই জিনিসটাই আমরা এই জায়গাটার মধ্যে একটু দেখব যে এই তো বিবের তল, অবিলম্ব। আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, ঘন থেকে এটা হচ্ছে মনে করেন যে ঘন, এটা হচ্ছে ধরেন হালকা, ঘন থেকে হালকা মাধ্যমে যখন যাবে, এই যে ঘন থেকে সে হালকা মাধ্যমে যাবে, তখন অবিলম্ব থেকে আমরা জানি যেদিকে যাওয়ার কথা ছিল, এই যে এইদিকে যাওয়ার কথা ছিল কিন্তু এইদিকে না গিয়ে সে কিছুটা বেঁকে যায়। তা আমি এটাকে বলছি আপতন কোণ, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। আমি যদি আপতন কোণের মান আরেকটু বাড়াই তাহলে এটা আরও বেঁকে যাবে। আমি যদি আরেকটু বাড়াই তাহলে দেখা যাবে এটা এই যে বিবের তলের সাথে ঘেঁষে যাবে,
অর্থাৎ কোণটা হয়ে যাবে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয় তাকে আমরা বলেছিলাম সংকট কোণ। এটা পড়েছিলাম আমরা আলোর ক্লাসে। এখন আপতন কোণের মান যদি সংকট কোণের চাইতে একটু বাড়িয়ে দিই, এই কোণটাকে যদি একটু বাড়িয়ে দিই সংকট কোণের চাইতে, তখন এটা ওই 90 ডিগ্রি কোণ উৎপন্ন না করে এখানে বাধা পেয়ে পুনরায় আবার আগের মাধ্যমে ফিরে আসবে। ঘনমাধ্যম থেকে যাত্রা শুরু করেছিল, আবার আগের মাধ্যমে ফিরে আসবে। তাহলে যদি কোনো আপতন কোণের মান মানে আলোকরশ্মি যদি ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে, শর্ত হচ্ছে ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে, যাওয়ার সময় আপতন কোণের মান যদি সংকট কোণের চেয়ে বড় হয়, সংকট কোণ মানে কি, যে কোণের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, আপতন কোণের মান যদি সংকট কোণের চেয়ে বড় হয়, তাহলে সেটা 90 ডিগ্রি কোণ উৎপন্নের চাইতে বেশি কোণ উৎপন্ন না করে বাধা পেয়ে পুনরায় আগের মাধ্যমে ফিরে আসবে। এই যে পুনরায় আগের মাধ্যমে ফিরে আসা, আগের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, টোটাল ইনার রিফ্লেকশন, মানে আগের মাধ্যমে সে ফিরে আসতেছে, ইনার অভ্যন্তরীণ আগের মাধ্যমে ফিরে আসতেছে, এটাকে আমরা বলছি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। ঠিক এই ঘটনাটা এখানে ঘটে। লাইট ওয়েভটা যখন কোরের মধ্য দিয়ে পাস হতে নাই, তখন সে ঘন মাধ্যম থেকে বের হয়ে এই যে হালকা মাধ্যমে চলে আসে। ঠিক আছে, তো এই যে এইখানে সেই ঘটনাটাই ঘটে, আপতন কোণের মানটা সংকট কোণের চাইতে বড় হয়, বাধা পেয়ে আবার কোথায় ফিরে আসে, আগের মাধ্যমে, এই যে আগের মাধ্যমে ফিরে আসলো, আগের মাধ্যম থেকে বের হয়ে আবার এই যে এইভাবে দেখা যাচ্ছে। আসলে মূলত অপটিক্যাল ফাইবারের মধ্যে সিগন্যাল যে ট্রান্সমিট হয়, এই ক্ষেত্রে আলোর যে ধর্মটা প্রকাশিত হয় সেটা হচ্ছে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এই আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ঘটনা কার মধ্যে সংঘটিত হয়? অপটিক্যাল ফাইবারের মধ্যে। তো এই যে অপটিক্যাল ফাইবারের কোন অংশে সংঘটিত হলো, সে এই যে ঘন থেকে হালকা মাধ্যমে গেল, সেটা বাধা পেল কোথায়? ক্ল্যাডিংয়ে। মূলত পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সংঘটিত হয় কোথায়? ক্ল্যাডিং। এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো। তো এই যে ক্ল্যাডিং এর মধ্যে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বা প্রতিফলনটা সংঘটিত হচ্ছে, এই কোডটা এতটাই সূক্ষ্ম কাঁচ বা প্লাস্টিক দ্বারা নির্মিত, সূক্ষ্ম কাঁচ বা প্লাস্টিক। ঠিক আছে, এবং এটা এতটাই সূক্ষ্ম, এটার একটা ন্যূনতম একটা ব্যাস আছে। এই ব্যাসটা আমরা একটু মাথায় রাখবো। ঠিক আছে, এই কোরের যে ব্যাস বা ডায়ামিটার, সেটা হচ্ছে 80 থেকে 100 মাইক্রোমিটার। 80 থেকে 100 মাইক্রোমিটার। দেখবেন এই যে এইভাবে লেখা থাকে মাইক্রোমিটার, খুবই সূক্ষ্ম। 80 থেকে 100, হ্যাঁ স্ক্রিনে দেখা যাচ্ছে। তাহলে অপটিক্যাল ফাইবারের যে কোরটা থাকে, সেই কোরের যে ব্যাস, সেই ব্যাস হচ্ছে, এটা সূক্ষ্ম কাঁচ বা প্লাস্টিক দ্বারা নির্মিত, এবং এটার ব্যাসটা হচ্ছে 80 থেকে 100 মাইক্রোমিটার। ঠিক আছে, আমি এখানে একটু বলে দেই, 1 মাইক্রোমিটার, 1 মাইক্রো মানে কতটুক ছোট? মাইক্রোমিটার মানে হচ্ছে 10⁻⁻6 মিটার। মানে আপনি যদি 1/10⁻6, তার মানে একের সাথে কয়টা শূন্য? 6টা। 1 2 3 4 5 6। তার মানে আপনি যদি 1 মিটারকে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, তার মানে হচ্ছে আপনি এই যে 1 মাইক্রোমিটার মানে হচ্ছে 1 মিটারের 10 লক্ষ ভাগের 1 ভাগ। কত? 10 লক্ষ। 10 লক্ষ ভাগের 1 ভাগ। 10 লক্ষ ভাগের 1 ভাগ। চিন্তা করে দেখেন যে এই যে কোর কতটা সূক্ষ্ম, মানে কোরটা যে কতটা সূক্ষ্ম, সেটা হচ্ছে 10 লক্ষ ভাগের 1 ভাগ। এর মধ্য দিয়ে আলোক পালস, লাইট ওয়েভটা ট্রান্সফার হচ্ছে। হ্যাঁ, লাইট ওয়েভটা ট্রান্সফার হচ্ছে। এইভাবে অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে ঘটনাটা ঘটে এবং সিগন্যাল ট্রান্সফার হয়। আচ্ছা, তাহলে কোর থেকে যে আলোক রশ্মিটা বের হয়ে যায়, সেটাকে ফেরত পাঠায় কে? ক্ল্যাডিং। আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা ক্ল্যাডিং এ সংঘটিত হচ্ছে। ঠিক আছে, এটাও আপনার কি দিয়ে তৈরি? কাঁচ বা প্লাস্টিক দিয়ে তৈরি। কাঁচ বা প্লাস্টিক দিয়ে তৈরি।
ঠিক আছে। আর এই যে জ্যাকেটটা, এই জ্যাকেটটা ক্ল্যাডিংকে কভার করে রাখে, ঠিক আছে, জ্যাকেট ক্ল্যাডিংকে কভার করে রাখে। এখন আমরা তো অপটিক্যাল ফাইবারের ইয়াটা দেখে নিলাম, সেটা হচ্ছে এই যে গঠনটা দেখে নিলাম, ঠিক আছে। তো এটার আবার কিছু অসুবিধা আছে। অসুবিধা কি? সুবিধা তো অনেক, ডেটা খুব দ্রুত ট্রান্সফার হবে, ঠিক আছে, অন্য সবগুলোর চাইতে ডেটা সবচেয়ে বেশি দ্রুত সময় মানে দ্রুত আপনার ট্রান্সফার হবে এটার মাধ্যমে, অপটিক্যাল ফাইবারের মাধ্যমে। বাট অসুবিধা হচ্ছে এই যে গুরুত্বপূর্ণ যে অসুবিধা, এটাকে আমরা বাকিয়ে ইউ আকৃতির মতো করতে পারবো না, এবং এটার ব্যয়টা কি তুলনামূলকভাবে বেশি, ঠিক আছে। এবং ইনস্টল করা মানে অন্যগুলো যেমন খুব ইজিলি কানেক্ট করা যায়, ইনস্টল করা অন্যদের চাইতে কঠিন। তাহলে আমি মানে এই জায়গাটা একটু মুছে দিচ্ছি। সুবিধা তো সবচেয়ে বেশি, সবার চাইতে সুবিধা বেশি, আর অসুবিধা হচ্ছে এই 3 জায়গায়, ঠিক আছে। একটু মুছে দিই, অসুবিধার জায়গাগুলো একটু বলি। আচ্ছা, সুবিধা সবার চাইতে বেশি, শেষ। অসুবিধা 3 জায়গায়, তাই সুবিধা আর লিখছি না। অসুবিধা 3টা জায়গায়, সেই 3টা জায়গার একটা হচ্ছে ইউ শেপে বাঁকানো যায় না, ইউ শেপে বাঁকানো যায় না, নাম্বার 2, ঠিক আছে। এটা ভেঙে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে, সিগন্যাল। আর এটা অপেক্ষাকৃত দামি। ইনস্টল করা তুলনামূলকভাবে কঠিন, ওদের তুলনায়, বাকিদের তুলনায় ইনস্টল করা কঠিন, ঠিক আছে। এই 3টা জায়গায় অসুবিধা, ইউ শেপে বাঁকানো যায় না, দামি, আর হচ্ছে দীর্ঘইকার হবে কিনা। আচ্ছা, ঠিক আছে। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে এটার কানেক্টরটা খুবই ইম্পর্টেন্ট। এই যে অপটিক্যাল ফাইবারের যে কানেক্টর, সেই কানেক্টরের নামটা কি? অপটিক্যাল ফাইবারের কানেক্টরের নাম কি? সংক্ষেপে লেখা থাকে এসসি, হ্যাঁ, সাবস্ক্রাইবার চ্যানেল, ঠিক আছে। আরেকটা হচ্ছে এসটি, স্ট্রেট আপ কানেক্টর, STRAIGST, স্ট্রেট, আপ নয়, স্ট্রেট টিপ, ঠিক আছে, স্ট্রেট টিপ কানেক্টর। তাহলে এর কানেক্টর একটা হচ্ছে সাবস্ক্রাইবার চ্যানেল, আর একটা হচ্ছে স্ট্রেট টিপ, ঠিক আছে। তাহলে কানেক্টর জানলাম, তারপর হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল ছিল RJ45, কোএক্সিয়াল কেবলে ছিল আপনার BNC কানেক্টর। ব্যাস, মোটামুটি ভাবে আমাদের এই যে কেবল সিস্টেমের যে বিষয়টা সেটা কিন্তু হয়ে গেল। এখন তুলনামূলকভাবে এদের মধ্যে যদি আপনি পার্থক্য করতে চান, সেই পার্থক্যগুলো কিন্তু আপনি করতে পারবেন, চাইলেই করতে পারবেন, ঠিক আছে। আমরা সহজে একটা পার্থক্য তৈরি করব, তবে তার আগে একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের লাগবে যে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে কিভাবে আপনার ডেটাটা ট্রান্সফার হচ্ছে সেটা আমাদের একটু লাগবে, ঠিক আছে। আমরা এখন ব্লক ডায়াগ্রাম দেখব ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে। একটা ব্লক ডায়াগ্রাম দেখব, সেটা হচ্ছে কার ক্ষেত্রে? অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে। ওকে, অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে ব্লক ডায়াগ্রাম। আচ্ছা, দেখি আমাদের মোটামুটি
ঠিক আছে, সময় আছে। তো ফার্স্ট অফ অল আমাদের তো ডেটা পাঠাতে হবে কোনো না কোনো একটা সোর্স থেকে, ঠিক আছে। আমরা কোনো না কোনো একটা সোর্স থেকে ডেটাটা পাঠাবো, সিগন্যালটা পাঠাবো। তো সোর্স থেকে যখন ডেটাটা পাঠাবো কার কাছে, সেন্ডার, সেটা হচ্ছে একটা ডিভাইস নাকি, এটা সেন্ডারের মাধ্যমে। তো সোর্স থেকে যখন যাচ্ছে তখন এই জিনিসটা কিন্তু ইলেকট্রিক্যাল সিগন্যাল। তো সেন্ডারের মধ্যে এমন কিছু একটা থাকে, ঠিক আছে, এমন কিছু একটা থাকে যেটা আপনার কি করে, এটাকে লাইট ওয়েভে বা লাইট সিগন্যালে কনভার্ট করে। সেন্ডার সেটাকে লাইট সিগন্যালে কনভার্ট করে এবং এই কনভার্ট করার মাধ্যমে সে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে, একটা মিডিয়াম দরকার, এই কনভার্ট করে দেয় লাইট সিগন্যাল। আর এই মিডিয়াম হিসেবে যে কাজ করে সে হচ্ছে অপটিক্যাল ফাইবার। তো অপটিক্যাল ফাইবার এই লাইট সিগন্যালকে পাঠায় দেয় কার কাছে, রিসিভারের কাছে। রিসিভারও রিসিভ করতেছে কোন জিনিসটাকে, লাইট সিগন্যালকে। আর এটা আলটিমেটলি রিসিভার থেকে চলে গেল কোথায়, ডেস্টিনেশন। ডেস্টিনেশনে রিসিভার কি করলো, এই লাইট ওয়েভটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করলো। এইভাবে আপনার কি হচ্ছে যে আপনার ডেটা ট্রান্সফার হচ্ছে। তো এইখানে ইলেকট্রিক্যাল সিগন্যাল কনভার্ট হচ্ছে লাইট সিগন্যালে, তখন এটাকে আমরা বলছি লাইট এনকোডার। যে সেন্টারের মধ্যে যে অংশটা আসলে এটা করছে এটাকে আমরা বলছি লাইট এনকোডার। আর আবার এইখানে দেখেন লাইট থেকে ইলেকট্রিক্যাল, তাহলে এটা হচ্ছে লাইট ডিকোডার। এনকোডার, ডিকোডার। তো রিসিভারের মধ্যে থাকছে এরকম একটা কিছু যে বা সেন্ডারের মধ্যে, সেন্ডার বা রিসিভারের মধ্যে এমন কিছু থাকছে যেটা লাইট এনকোডার ডিকোডার হিসেবে কাজ করে ইলেকট্রিক্যালকে লাইট সিগন্যালে, লাইট সিগন্যালকে ইলেকট্রিক্যাল সিগন্যালে আপনার কি করছে, কনভার্ট করছে। এইভাবে অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে আপনার ডেটাটা কি হয়, ট্রান্সফার হয়। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, মানে আমি এই জিনিসটাই বলতে যাচ্ছিলাম। ঠিক আছে, এখন আমরা পার্থক্য করব, এই কয়েকটা জিনিসের মধ্যে পার্থক্য করব। তো পার্থক্য করার জন্য আমি একটু মুছে দিচ্ছি, এই তিনটা ওভারঅল একটা সামারি আমাদের তৈরি হয়ে যাবে। আর পার্থক্যের মধ্যে তো সব কিছু লিখতে হবে না, ঠিক না? তো পার্থক্য, কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, অপটিক্যাল ফাইবার। ঠিক আছে, তো সিম্পল জিনিসগুলো যদি আমরা একটু দেখি,
দাম যদি দেখি, দাম কিন্তু সবচেয়ে বেশি হবে অপটিক্যাল ফাইবার, আর তুলনামূলকভাবে কম হবে কার, এই দুইটার। আমি মূল মূল পয়েন্টগুলো আপনাদের তুলে ধরছি, যে দাম কম বেশি এইসব বিষয়গুলো আসলে ওইভাবে আসবে না। তবে আমরা যদি দেখি যে কোএক্সিয়াল কেবল, এটা হচ্ছে বেশি দূরত্বের ক্ষেত্রে উপযোগী। আসলে এখানে বেশি দূরত্ব বলতে যেটা বোঝানো হচ্ছে 1 কিলোমিটার। কত? 1 কিলোমিটার। বেশি দূরত্ব তুলনামূলকভাবে উপযোগী হচ্ছে কোএক্সিয়াল কেবল, কারণ আমরা জানি এটার একটা সীমাবদ্ধতা আছে, একটা পর্যায়ে পরে গিয়ে কিন্তু সিগন্যাল দুর্বল হয়ে যায়, আমাদের রিপিটার ব্যবহার করতে হয়, টুইস্টেড পেয়ার কেবলও ব্যবহার করতে হয়। অপটিক্যাল ফাইবারে সিগন্যাল দুর্বল হয় না, রিপিটারের ব্যবহারের প্রয়োজন নেই। টুইস্টেড পেয়ার কেবলে এটা হচ্ছে কম দূরত্ব, 100 মিটার, 100 মিটার কম দূরত্বের ক্ষেত্রে সবচেয়ে বেশি উপযোগী। আর এটা হচ্ছে যে কোনো দূরত্বের ক্ষেত্রে, যে কোনো দূরত্ব, যে কোনো দূরত্বের ক্ষেত্রে উপযোগী। কানেক্টরের বিষয়টা যদি বলি, এটা হচ্ছে বিএনসি কানেক্টর, ঠিক আছে। যেহেতু একটু আগে ফুল ফর্ম লিখে দিছি তাই আমি আর লিখছি না। এটা হচ্ছে RJ45 কানেক্টর, আর এটা হচ্ছে সাবস্ক্রাইবার চ্যানেল বা ST কানেক্টর, মানে হচ্ছে স্ট্রেট টিপ কানেক্টর, ঠিক আছে। ব্যান্ডউইথ যদি দেখি, ব্যান্ডউইথের বেলায় এটা হচ্ছে মেগাবাইট, এটাও মেগাবাইট, বাট গিগাবাইটে পাঠানো যায় কোথায়? অপটিক্যাল ফাইবার। তাহলে এটা হচ্ছে MBPS রেটে ডেটা পাঠায়, এটাও MBPS রেটে ডেটা পাঠায়, এটা হচ্ছে GBPS, ঠিক আছে, GBPS রেটে ডেটা পাঠাতে পারে। ওকে, এবার আসেন একটা কথা, সেটা হচ্ছে EMI প্রভাব। EMI, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেরেন্স, ইলেকট্রোম্যাগনেটিক, ঠিক আছে, ইন্টারফেরেন্স। তো ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেরেন্সের বিষয়টা যদি আমরা একটু দেখতে চাই এখানে, যে আসলে এখানে মূল ঘটনাটা কোথায়। ধরেন আমার কাছে 3টা ওয়্যার, এটা হচ্ছে ধরেন কোএক্সিয়াল কেবল, এটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, আর এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। ঠিক আছে, এটার মধ্য দিয়ে যায় হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল, এটাও যায় ইলেকট্রিক্যাল সিগন্যাল, এটা যায় হচ্ছে আপনার লাইট সিগন্যাল। তো এখন আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন, যে আমরা জানি বিদ্যুৎ, যখন আমরা বিদ্যুৎ আর চুম্বক পড়েছি, বিদ্যুৎ এর মাধ্যমে চুম্বক বা চুম্বকের মাধ্যমে বিদ্যুৎ, মানে একটা আরেকটার দ্বারা কি হতে পারে? প্রভাবিত হতে পারে। তো যখন আমরা সিগন্যাল করি, ঠিক আছে, তো বিদ্যুৎ প্রবাহজনিত কারণে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হতে পারে, যার দুইটা প্রভাবকে একসাথে আমরা বলছি ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স। তো যেই জায়গায় ইলেকট্রিক্যাল সিগন্যাল থাকবে, মাস্ট বি, সেটা কি হবে? প্রভাবিত হবে। ইলেকট্রিক্যাল সিগন্যাল যেখানে নাই সেটা প্রভাবিত হবে না। তাহলে আমরা এই জায়গাটায় যদি বলি ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, এটা হচ্ছে সেই প্রভাবযুক্ত কি প্রভাব? EMI প্রভাবযুক্ত। এখানেও তো ইলেকট্রিক্যাল সিগন্যাল প্রবাহিত হয়, এটাও প্রভাবযুক্ত, এটা হচ্ছে প্রভাব মুক্ত। কেন?
প্রভাব মুক্ত এই কারণে, কারণ এখানে লাইট সিগন্যাল প্রবাহিত হয়। আর এগুলো যুক্ত কেন? কারণ এখানে হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল থাকে। কি থাকে? ইলেকট্রিক্যাল সিগন্যাল। ইলেকট্রিক্যাল সিগন্যাল, ঠিক আছে। আচ্ছা, আর তাহলে মোটামুটি ভাবে আমরা যদি বলি যে ট্রান্সমিশন লসের কথা যদি বলি, ট্রান্সমিশন লস সবচেয়ে বেশি হচ্ছে এটাতে, ট্রান্সমিশন লস সবচেয়ে বেশি। এটা সবচেয়ে কম হচ্ছে এটা, ট্রান্সমিশন লস সবচেয়ে কম, এটা তুলনামূলকভাবে কিছুটা কম। কথাটি বুঝা গেছে? দাম এটার কম, মানে ওইটা সবচেয়ে বেশি, আর তুলনামূলকভাবে এই দুইটা কম দামের দিক থেকে, ঠিক আছে। এইখানে আমরা ডিজিটাল সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল, এখানেও ডিজিটাল প্লাস অ্যানালগ, কিন্তু ওইখানে লাইট সিগন্যাল আমরা প্রবাহিত করি। তাহলে এখানে ডিজিটাল প্লাস অ্যানালগ দুইটাই, এখানেও ডিজিটাল প্লাস অ্যানালগ, কিন্তু এখানে লাইট সিগন্যাল। লাইট সিগন্যাল বা ওয়েভ ট্রান্সমিশন, ঠিক আছে। তাহলে এইভাবে আপনারা কি করতে পারেন যে এদের মধ্যে তুলনামূলকভাবে পার্থক্য করে ওই ছোট ছোট বিষয়গুলো নিয়ে এসে ইম্পর্টেন্ট জিনিসগুলো, দাম কম বেশি এইসব আসলে পার্থক্যের মধ্যে রাখা উচিত না। মূল যে জিনিসগুলো, দূরত্বের বিষয়টা, কানেক্টরের বিষয়টা, কীরকম ব্যান্ডউইথ পাওয়া যাচ্ছে, কোনো কিছু দ্বারা প্রভাবিত হচ্ছে নাকি হচ্ছে না, এইসব বিষয়গুলো আমরা নিয়ে আসতে পারি, ঠিক আছে। তাহলে মুছে দিলাম নাকি? আচ্ছা, তবে এগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে অপটিক্যাল ফাইবার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা জি, তাহলে এই পর্যন্ত রাখছি। আমরা এরপরে মানে ওয়্যারলেস নেটওয়ার্ক থেকে শুরু করব। নামাজের পর ওয়্যারলেস নেটওয়ার্ক থেকে শুরু করব। এটা নামাজের পরে আর কি, প্রবাবলি 2:30, একটু প্লাস মাইনাস হতে পারে, বাট 2:30 আমরা ধরে রাখলাম আর কি। আজকে তো মসজিদে জায়গা পাওয়া যাবে না, এটা তো মানে স্বাভাবিকভাবে বুঝাই যাচ্ছে, ঠিক না? তাহলে এরপর শুরু করব মোটামুটিভাবে। তাহলে আজকে আরও 2:30 থেকে যদি আমরা 3:30 আর তার একটু পর থেকে যদি শুরু করতে পারি তাহলে মোটামুটিভাবে হয়ে যাবে। একটা মিনিট, একটু একটা ফোন রিসিভ করছি জাস্ট। শুভ্র, ওয়ালাইকুম আসসালাম, বলো।
হ্যাঁ, বাসায় বেরোবো। এই যে এখন একটু গোসল টোসল করে ফ্রেশ হয়ে তারপর বেরোয় যাবো নামাজ পড়ার জন্য। আজকে কোথাও যাব না, আজকে হয়তো কিলার পুলে অথবা খানপুর হসপিটালে পড়বো। হুম। না না, ঠিক আছে তাহলে। আজকে তো শেষ জুম্মা, একটু আর্লি আইসো, একটা সোয়া একটার মধ্যে আইসো, সোয়া একটা 1:20-এর মধ্যে চলে আইসো। একবার অজু করে আইসো বাসা থেকে। হ্যাঁ, একবার আইসো, তাহলে আর ঝামেলা নাই, আইসা নামাজটা ধরতে পারবো। ঠিক আছে, 1:20-এর মধ্যে চলে আইসো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ। আমরা নামাজের পর দেখা করছি। আসসালামু আলাইকুম।